স্বামীর অত্যাচার সইতে না পেরে কাবেরী পালিয়ে আসে অন্য শহরে আর শুরু করে একটি স্কুলে পড়ানো। কিন্তু তার পুলিশ স্বামী তাকে ঠিকই খুঁজে বের করে। তবে এবার তাকে বাঁচিয়ে নেয় তারই স্কুলের এক ছাত্রী। কিন্তু পরবর্তীতে সেই মেয়েটি ফেসে যায় এক মার্ডার কেসে। এখন কাবেরী কি করবে? সে কি পারবে এই মার্ডার কেসের রহস্য উদ্ঘাটন করে তার ছাত্রীকে বাঁচাতে আর আসল কালপ্রিটকে খুঁজে বের করে তাকে উচিত শিক্ষা দিতে? সেটাই দেখব আজকের গল্প কাবেরীতে। শুরুতেই আমরা দুজন মেয়েকে দেখি যারা কারাটে শিখছিল। তারপরে আমরা অন্য দুজনকে দেখি একটা বারান্দায় একে অপরের সাথে লড়াই করছে। তাদের মধ্যেই একজনের নাম ছিল অ্যাঞ্জেলা আর আরেকজনের নাম শম্পা। শম্পা আর অ্যাঞ্জেলা লড়াই করার এক পর্যায়ে অদ্ভুতভাবে খুব সিরিয়াস হয়ে যায়। তখনই একজন টিচার আসে আর দেখানো হয় শম্পার ধাক্কায় অ্যাঞ্জেলা নিচে পড়ে মারা যায়। সবাই তো সেটা দেখে ফেলে আর বলতে থাকে কি হলো, শম্পা কিভাবে এই কাজ করলো। তার এতই রাগ যে শেষ পর্যন্ত অ্যাঞ্জেলাকে মেরেই ফেললো। পুলিশ ডাকো এক্ষুনি, তাকে ধরিয়ে দাও। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় পুলিশও সেখানে চলে আসে আর শম্পাকে ধরে নিয়ে যায়। তখন সেখানে উপস্থিত সবাই বলতে থাকে আসলে অ্যাঞ্জেলার এত সফলতা সহ্য করতে পারছিল না শম্পা, তাই বরাবরই সে ঝগড়া আর রাগারাগি করতো তার সাথে, আর সেজন্যই হয়তো এইভাবে খুন করেছে শম্পা। তো শম্পাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন শম্পা আমাদেরকে বলতে থাকে এরা যা যা বলছে সব সত্যি, তবে এই ছোট ছোট সত্যির আড়ালে তারা বড় একটা ক্রাইম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে আমি জানি, আমার বিশ্বাস আছে সে ফিরবে। আমার ম্যাম কাবেরী সে ফিরে আসবে আর আমাকে এই মিথ্যার জাল থেকে বের করবেই। তো কে এই কাবেরী আর সে কোথায় আছে? সে কেনই বা চলে গেল আর কেনই বা আবারও ফিরবে? আর কি সেই ক্রাইম যা শম্পার মাধ্যমে এরা ধামাচাপা দিতে চাইছে? এই সমস্ত উত্তর আমরা গল্পের ভেতরেই ধীরে ধীরে জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা গল্পের পেছনে যাই এই কাবেরীকে চেনার জন্য, তার গল্পটা জানার জন্য। যাই হোক, দেখা যায় কাবেরী একটা বাসে করে আসছিল। তার মুখে হাতে অনেকগুলো আঘাতের চিহ্ন, যেন তাকে কেউ মেরেছে আর নয়তো তার কোনো দুর্ঘটনা হয়েছে। খুবই বিধ্বস্ত তার অবস্থা। যাই হোক, তো যাই হয়েছে তা আমরা পরেই জানতে পারবো। তো এরপরই কাবেরী বাস থেকে নামতে গিয়ে হঠাৎই ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই সেখানে ধীমান নামের একজন লোক তাকে হেল্প করে। কিন্তু কাবেরী ধীমানের নামও শোনার অপেক্ষা না করে খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, যেন সে খুব বড় আতঙ্কে ছিল। তো ধীমান এইভাবে কাবেরীকে যেতে দেখে নিজেও একটু অবাক হয়ে যায় যে হঠাৎ কি হলো। যাই হোক, তো দেখা যায় কাবেরী একটা অটোতে করে সেখান থেকে চলে যায়। তবে তার একটা নূপুর পড়ে থাকে সেখানে আর ধীমান সেই নূপুরটা পায় আর কাবেরীকে দিতে চায়। কিন্তু ততক্ষণে তো কাবেরী সেখান থেকে চলে গিয়েছিল। তো তারপরই অটো থেকে কাবেরী একটা বাড়ির সামনে নামে আর অটো ড্রাইভারকে তার ভাড়াটা দেয়। ড্রাইভার বলে আমাকে খুচরা টাকা দিন। কাবেরী তখন তাকে বলতে থাকে কিন্তু আমার কাছে তো হবে না আর। তাই ড্রাইভার এবার সম্পূর্ণ টাকাটাই নিয়ে চলে যায়। তো কিছুক্ষণ পরই সেখানে বাড়িওয়ালা এসে কাবেরীকে তার রুমটা দেখিয়ে দেয় আর বলে এখানে তুমি থাকবে আর সামনেই আমার বাসা আছে, যে কোনো দরকার হলে আসতে পারো, সমস্যা নেই। আর এত আঘাত কি করে পেলে, কি হয়েছিল? কাবেরী বলে আসলে বাথরুমে পড়ে গিয়েছিলাম, তাই এই অবস্থা। বাড়িওয়ালা তখন বলে ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভাড়াটা কিন্তু প্রতি মাসের 5 তারিখে দিয়ে দিও। কাবেরী তাকে বলতে থাকে সেই নিয়ে আপনি ভাববেন না, আমি ঠিকই ভাড়াটা দিয়ে দিব একদম সময় মতো। তো পরদিন সকালেই দেখা যায় কাবেরী একটা স্কুলে জয়েন করতে আসে। সেখানের প্রিন্সিপাল তার চেনা ছিল, তাই সে এখানে কাবেরীর ব্যক্তিগত জীবনের ব্যাপারে বেশ কিছু কথা জানতো। তো এখানে কাবেরী বলে আমি চেষ্টা করেছি সেখানে থাকতে, সম্পর্কটা ভালো রাখতে, কিন্তু জানেন তো আর হয়ে ওঠেনি। সে অনেক বড় ক্ষতিও করেছে আমার, তাই আমি আর পেছনের কোনো কিছু নিয়েই ভাবতে চাই না। আমার এখানে জবটা চাই, সেই ব্যবস্থা করার একটু চেষ্টা করুন। তো এরপরই প্রিন্সিপাল এসে তার ক্লাসের স্টুডেন্টদের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়ে যায়। আজ কাবেরী গণিত ক্লাস নিতে আসে আর এই ক্লাসেই ছিল শম্পা। শম্পা খুবই দুষ্টু, রাগী আর অহংকারী, আর যা যা একটা বেয়াদব স্টুডেন্টের গুণ হয় সেই সবকিছু দিয়েই ভরপুর এই শম্পা। প্রথম দিনেই সে কাবেরীর সাথে বেশ অসভ্যতা করে আর কাবেরী ক্লাস নেওয়ার সময় সে তাকে খুব বাজেভাবে বিরক্তও করছিল। তাই কাবেরী তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? শম্পা তখন তার ফ্রেন্ডকে বলে এই বল আমি কে? কাবেরী বলে সে কেন বলবে, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তাই তুমি বলো। শম্পা তখন খুব অহংকারী আওয়াজে বলে আমি কেন বলবো, আমার ব্যাপারে তারাই বলবে। কাবেরী আবার
আবারও বলে তুমি বলো। তারপর শম্পা বলে আমি শম্পা, বয়স 15, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, আর বাকিটা তোরা বল। তো তারপরে তার ফ্রেন্ডরা বলে খেলায় সে চ্যাম্পিয়ন, আর বাকি আরেকজন বলে পড়াশোনাতে যে 0 সেটাও বল। শম্পা তখন বলে ওঠে চুপ থাক, সেটা কোনো ব্যাপার না, আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছি আর 2 বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, এসব কি কম কিছু নাকি। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আজ আবারও কাবেরীর দেখা হয় ধীমানের সাথে। ধীমান বলে আপনি কি এখানেই থাকেন, আমাকে চিনতে পারছেন না, সেদিন বাস স্টপে দেখা হলো যে। কাবেরী বলে হ্যাঁ, তো কিছু কি বলবেন। ধীমান বলে আমার নাম ধীমান আর আমি একটা খবরের কাগজে কাজ করি। তখনই সেখানে একজন পুলিশ এসে ধীমানকে ডাকে, আর এই পুলিশকে দেখেই কাবেরীর মনে পড়ে যায় তার স্বামী অনিশের কথা। অনিশ ছিল খুব সাইকো টাইপের একজন লোক, কাবেরীকে প্রত্যেক দিনই প্রায় অমানবিক টর্চার করত, এতটাই টর্চার করত যে কাবেরী ভয়ে এক কোণে হয়ে থাকতো। আর এই অত্যাচার থেকে বাঁচতেই কাবেরী পালিয়ে এখানে চলে এসেছে নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে। যাই হোক, তো ধীমান পুলিশের থেকে কথা বলে আসার পরই সেখানে আর কাবেরী থাকে না, সে ভয়ে সেখান থেকে চলে যায়। রাতে কাবেরী যখন নিজের বাড়িতে কাজ করছিল তখনই একটা অজানা নাম্বার থেকে একটা ভয়েস মেসেজ আসে, যেটা ছিল অনিশের। অনিশ বলে কি ভেবেছিলে কাবেরী, এইভাবে না বলে পালিয়ে গিয়ে আমার থেকে বেঁচে যাবে? না না, এত সহজ নয়। এই দেখো না, আমি তোমার নতুন নাম্বারটা কিভাবে পেয়ে গিয়েছি, তাই না? তাহলে তুমি কোথায় থাকো সেটা বের করতে পারবো না তা কিভাবে ভাবলে? খুব জলদি তোমার সাথে দেখা হবে, চিন্তা করো না। কাবেরী তো অনিশের এই ভয়েস মেসেজ পেয়ে ভয়ে কাঁপতে শুরু করে। যাই হোক, তো পরদিন সে যখন স্কুলে আসে আর ক্লাস নিতে থাকে তখন সে দেখে তার একটা বাজে ছবি বোর্ডে এঁকেছে কেউ। কাবেরী এটা দেখে বলে কে এঁকেছে এটা? তখন কেউ কথা বলে না। কাবেরী সেই সময় শম্পার দিকে তাকায় আর বলে কি খারাপ বিষয় যে একটা ছবির দায়ভারও কেউ নিতে পারছে না, সেই সাহসটাই নেই। যাই হোক, ক্লাস শুরু করা যাক। তো ওই সময় শম্পা একটা বোমে আগুন দিয়ে সেটাকে কাবেরীর দিকে ছুঁড়ে ফাটিয়ে দেয়, যার ফলে কাবেরী ক্লাস থেকেই বেরিয়ে আসে। আর এই ব্যাপারে জানার পর কাবেরীকে আরেকজন টিচার বলে তোমাকে কিছু বলতে হবে না, আমি জানি এই মেয়েগুলো কতটা শয়তান, তাই এসো তো আমি প্রিন্সিপালকে বলছি, কারণ এসব না বললে শেষে তোমার উপরই দোষ আসবে। যদিও কাবেরী চাইছিল না নালিশ করতে, কিন্তু ম্যাডাম জোর করে নিয়ে আসে তাকে। এরপরে প্রিন্সিপাল তাদের সবাইকে বকা দিয়ে বলে কত বেয়াদব তোমরা, হ্যাঁ, একজন নতুন ম্যাডামের সাথে এরকম আচরণ করতে লজ্জা করলো না? কাবেরী বলে ছেড়ে দিন ম্যাডাম, তারা বাচ্চা মেয়ে, বয়সী বা কত, হয়তো মজা করে ভুল হয়ে গিয়েছে। প্রিন্সিপাল বলে তুমি এদের হয়ে কথা বলো না কাবেরী, কারণ এখন শাসনে না রাখলে পরে গিয়ে এক একটা ক্রিমিনাল তৈরি হবে। তো এরপরই প্রিন্সিপাল খুব বকাবকি করে তাদের আর তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। ক্লাসে এসেও শম্পা তার ফ্রেন্ডকে বলে এবার দেখবি আমি এমন কিছু করব যে ওই ম্যাডাম নিজেই রিজাইন করে চলে যাবে। তো রাতে সেই মতো শম্পা আর তার ফ্রেন্ডরা আসে কাবেরীর বাড়িতে। এসেই শম্পা প্রথমে মেইন সুইচ বন্ধ করে আর কাবেরী দেখে আশেপাশে লাইট আছে, শুধু তার একারই নেই। যেহেতু সে ভয়েই ছিল তার স্বামীকে নিয়ে, তাই এখন সে খুব ভয় পেতে শুরু করে। শম্পা তখন একটা মরা পাখিও কাবেরীর দিকে ছুড়ে দেয়, এর মধ্যেই দরজায় নক হতে থাকে। কাবেরী তো প্রচুর ভয়ে ভয়ে এসে দরজা খোলে, আর দরজা খুলতেই কাবেরী ভয়ে পেছনে পড়ে যায়, কারণ সত্যি সত্যি তার স্বামী চলে এসেছে এখান পর্যন্ত। অনিশ তখন কাবেরীকে বলে কি বলেছিলাম না আমার থেকে পালিয়ে থাকতে পারবে না, কেন এই বৃথা চেষ্টা করলে? সেই তো আমার হাতে পড়েই গেলে। এবার তুমি তো জানোই আমাকে রাগালে তোমার কি হাল হয়, তাই বলছি যদি জব ছেড়ে আমার সাথে না ফিরে যাও তাহলে এই আর একটা হাতও আমি ভেঙে দিব। কি দিব না কি ভেঙে? ঠিক ওই সময়ই কারাটে চ্যাম্পিয়ন শম্পা চলে আসে আর একজন আদর্শ মেয়ের মতো কাজ করে। শম্পা ঠাস করে এক লাথি মেরে অনিশকেই ফেলে দেয়। এরপরই দৃশ্য আসে বর্তমানে, যেখানে কাবেরী ঘুম থেকে ওঠে রনির ডাকে। সে রনিকে দেখেই বলে কি ব্যাপার রনি, তুমি এখানে এই সময়? রনি বলে ম্যাডাম শম্পা গ্রেফতার হয়ে গেছে কলকাতা মার্ডার কেসে। কাবেরী তো এটা শুনেই শকড হয়ে যায় আর বলে কি কি বলছোটা কি? শম্পা মার্ডার কেসে গ্রেফতার হয়েছে মানে কিভাবে সম্ভব? দৃশ্য আবারও পাস্টে আসে, যেখানে দেখা যায় শম্পা অনিশকে অনেক মারধর করে আর নাক দিয়েই রক্ত বের করে ফেলে। অনিশ বলে পুলিশের গায়ে হাত তুললি তো, এবার দেখবি তোদের কেউ আমার হাত থেকে আর বাঁচাতে পারবে না। এই কথা বলেই সেখান থেকে সে আজকের মতো চলে যায়। শম্পাও তখন তার ভুল বুঝতে পারে যে সে ঠিক করেনি কাবেরীকে এইভাবে এতটা মানসিকভাবে বিরক্ত করে, তাই সে পরদিনই বোর্ডে সরি লিখে রাখে। কিন্তু কাবেরী কোনো কথাই বলে না, সে তার ক্লাস করে চলে যায়। পথে এসেও শম্পা তাকে সরি বলে, কিন্তু কাবেরী তাও কিচ্ছু বলে না। এরপর যেখানেই সে তাকে পায় সেখানেই ক্ষমা চাইতে শুরু করে।
তো একদিন শম্পা তার দাদুর হাতের আচার পাঠিয়ে নোট লিখে বলে, ম্যাডাম আম সরি, আর এই আচারটা না খেলে আপনি কিন্তু মিস করবেন, প্লিজ খেয়ে নিন আর আমাকে মাফ করে দিন এই সব কিছুর জন্য। তো এরপরই শম্পাকে ক্ষমা করে কাবেরী আর তার সাথে একটা জায়গায় এসে বসে কথা বলতে। শম্পা তখন বলে, ম্যাডাম আপনি কেন এই লোকটাকে সহ্য করেন, আর এরকম একটা অসভ্য লোককে বিয়েই বা কিভাবে করলেন? আমি দেখেছি তো সে আপনার সাথে কতটা খারাপ আচরণ করেছে, আর আপনিও সেগুলোকে সহ্য করছিলেন, কিচ্ছু বললেন না পর্যন্ত। কেন এত ভয় পান তাকে? কাবেরী এরপর মনে করে কিভাবে তাকে তার স্বামী দিনরাত অত্যাচার করত, মারপিট করত। শম্পা তখন বলে, কখনো পুলিশের কাছে অভিযোগ করেছিলেন? কাবেরী বলে, হ্যাঁ করেছি। তো দেখা যায় একদিন কাবেরী গিয়েছিল পুলিশ স্টেশনে অভিযোগ করতে, তবে সেখানে অনিশ আসতেই পুলিশ আর তার অভিযোগ লেখেই না, কারণ সে পুলিশ অফিসারের স্ত্রী আর পুলিশরা যেন কখনো অন্যায় করতেই পারে না। তাই অনিশ গিয়ে বলে, আসলে আমার স্ত্রী বেশি অভিমানী তো, তাই একটু ঝগড়া হতেই সে চলে এসেছে, আম সরি, আর এরকম হবে না। তো এইসব বর্তমানে শম্পাকে বলে কাবেরী। শম্পা এসব শুনে বলে, এই একবারই গিয়েছিলেন আর গেলেন না কেন? আর শুনুন, আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে মারামারি করতে হয়, তাহলে 2-3 দিন মার দিলেই দেখবেন আর এইসব করার সাহসই পাবে না। কাবেরী তখন বলে, তুই তো খুব পাকা দেখছি, ক্যারাটেতে চ্যাম্পিয়ন, ভালো কথা, কিন্তু পড়াশোনা কেন করিস না? শম্পা তখন বলে, আমার পড়াশোনা ভালোই লাগে না। কাবেরী তখন বলে, শোন, স্কুল শেষ করে তুই আমার কাছে আসবি, ঠিক আছে? এক্সট্রা ক্লাস করিয়ে দিব। তো তারপরে কাবেরী আর শম্পা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে দাঁড়ায়, আর কাবেরী তখন শম্পাকে তার সম্পর্কে জিজ্ঞেস করে যে, তোর মা বাবা কি করে? শম্পা জানায়, আমার বাবা একটা ছোট্ট মুদির দোকান চালায়, আর আমার মাকে তো আমি কখনো দেখিনি। তো শম্পার কথায় আমরা জানতে পারি শম্পা খুবই দরিদ্র পরিবার থেকে এসেছে। তো এরপরই দেখা যায় শম্পা কাবেরীকে তার বাড়িতে নিয়ে আসে আর তার বাবার সাথে দেখা করায়। তার বাবা বলে, ম্যাডাম একে একটু বোঝান তো ক্যারাটে রেখে একটু পড়াশোনা করতে, কারণ এই ক্যারাটে তো আর ঘরে টাকা আনবে না। এই কথা বলেই তার বাবা চলে যায়। তো এরপরই কাবেরী রনিকে দেখে আর বলে, সে কে? শম্পা বলে, কেউ না তো, সে রনি, সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরে। এটা শুনে কাবেরী বলে, থাক আর মিথ্যা বলতে হবে না, আমি এবার যাচ্ছি, কাল দেখা হবে। তো যাওয়ার সময়ই ধীমানের সাথে দেখা হয় কাবেরীর। ধীমান বলে, ম্যাডাম এটা ভাববেন না যে আমি আপনাকে ফলো করছি, আসলে গতদিন আপনি আপনার নুপুরটা না নিয়েই চলে গিয়েছিলেন, তাই আমি এটা দিতে আপনাকে খুঁজে যাচ্ছি। তো কাবেরী এরপর ওই নুপুরটা নিয়ে চলে যাচ্ছিল। তখনই ধীমান বলে, আপনি আমাকে দেখে এভাবে পালিয়ে যান কেন? আমি কি বাঘ না ভাল্লুক? কাবেরী তখন বলে, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না, আর আপনার সাথে আমার পরিচয় হওয়ার কোনো দরকারও নেই, তাই আমাদের দেখা না হওয়াটাই ভালো। এই কথা বলেই কাবেরী চলে যায়। আর ধীমান বলে, অদ্ভুত তো। তো এখান থেকে বাড়ি ফেরার পর আজ আবারও আসে অনিশ। সে এবার বাড়িওয়ালাকে নিয়ে আসে, আর বাড়িওয়ালা বলে, কাবেরী তুমি সত্যি ভাগ্য করে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছো। তোমার রাগ ভাঙাতে নাকি সে এত দূর এসেছে। মেয়ে মানুষের এত রাগ ভালো না, তাই বলছি দুইজন মিলে রাগ মিটিয়ে নাও তো। তো এরপরে অনিশ ভেতরে এসে বসে, আর কাবেরী বলে, কি চাও তুমি আমার থেকে? কেন আবার এসেছো? অনিশ তখন বলে, আমার সাথে ফিরে চলো, আর দেখছি তো ওই লোকটার সাথে ভালোই প্রেম চলছে, নুপুরও দিল। কাবেরী বলে, মিথ্যা বলা বন্ধ করো, সে আমাকে চেনে না, আমিও তাকে চিনি না, আর ওই নুপুরটা আমার নিজের ছিল, যেটা হারিয়ে গিয়েছিল, সে পেয়েছে তাই ফেরত দিয়েছে, এর বেশি কিছুই নয়। আর এখন প্লিজ তুমি এখান থেকে চলে যাও। অনিশের পর উঠে বলে, আমি তো যাবই, তবে তুমি জব ছাড়ো, জব ছেড়ে আমার সাথে কলকাতা ফিরে চলো। কাবেরী তখন বলে, না আমি ছাড়বো না। তখন অনিশ বলে, তুমি না ছাড়লে তারা তোমাকে বের করবে। কাবেরী বলে, কেন বের করবে? আমি কি করেছি? অনিশ তখন একটা ফেক সাইকিয়াট্রিস্টের রিপোর্ট দেখায় আর বলে, এই যে এই রিপোর্টটা তারা দেখবে, আর এখানে লেখা আছে তুমি একজন মানসিক রোগী, তোমার মাথায় সমস্যা আছে, তুমি কাজ করার জন্য আনফিট। এইসব কথা বলেই কাবেরীকে সে টর্চার করা শুরু করে। তখনই সেখানে শম্পা চলে আসে আর বলতে থাকে, তোমার কাছে তো ফেক প্রমাণ আছে আর আমার কাছে সত্যিকারের প্রমাণ আছে। তো সেদিনেরই একটা ভিডিও করে রেখেছিল শম্পা, যেখানে স্পষ্ট দেখা যায় কাবেরীকে কিভাবে তার স্বামী অত্যাচার করছে। এসব দেখে অনিশ বলে, দেখো তুমি বাচ্চা, তাই ভালো করে বলছি এসব থেকে দূরে থাকো, আর এই ভিডিওটাও ডিলিট করো। শম্পা তখন বলে, তুমি আমার ম্যাডামের থেকে দূরে থাকো, না হলে কিন্তু আমি এই ভিডিও পুলিশকে দিয়ে দিব। এই বলেই অনিশকে সে নিচে ফেলে দেয়। আবারও শম্পার হাতে মার খেয়ে চলে যায় অনিশ। কাবেরীকে তখন শম্পা পানি এনে দেয়, আর সে যেহেতু এখন কাবেরীর অনেক ক্লোজ হয়ে গেছে, তাই সে তাকে বন্ধুর মতোই মনে করে আর তাকে তুমি করে ডাকতে শুরু করেছে। সে বলতে থাকে, ম্যাডাম তুমি ঠিক আছো তো? কাবেরী তখন তার মা
মাথায় হাত বুলিয়ে বলে, তোর খুব সাহস তাই না রে? আমি চাই তোর এই সাহস আজীবন থাক, সব সময় থাক, তুই এই সাহসটা ধরে রাখিস। তো এরপরই দৃশ্য বর্তমানে আসে, আর এই সব কিছু ভেবে খুবই কষ্ট পায় শম্পা। সে এখন জেলে আছে আর সব খারাপ মানুষজন তার সাথে। তখনই একজন কয়েদি শম্পাকে পানি দিয়ে বলে, এই নে, পানিটা খেয়ে নে, কারণ এখনো তোর অনেক কিছু সহ্য করার আছে। কাহিনী তো সবে মাত্র শুরু। তো দৃশ্য আবারও পাস্টে আসে, যেখানে দেখা যায় কাবেরী শম্পাকে দুধ আর ডিম দিয়ে বলে, খেয়ে নে, এরপর অঙ্ক করতে হবে। কিন্তু সে তো কিছুই পারে না অঙ্কের। শম্পা বলে, তুমি পুলিশের কাছে নালিশ কেন করছো না আবার? এরপর যদি আবার ওই লোকটা এসে ভেজাল করে তাহলে কি ভালো লাগবে তোমার? কাবেরী বলে, আমি করব, যদি তুই গণিতে 80 মার্ক তুলতে পারিস তখন করব। শম্পা বলে, আমি যদি বলি তুমি কিছু মাসের মধ্যেই ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়ে দেখাও, তাহলে কি পারবে? পারবে না তো, তাহলে আমি কিভাবে 80 পাবো? তখন কাবেরী বলে, তাহলে অন্তত 60 তো পেতেই হবে। শম্পা তখন বলে, আচ্ছা তাহলে 85 করো, আমি আর পারবো না। ওই সময়ই শম্পাকে কল করে তার টিচার। সে ক্যারাটের জন্য কলকাতা যাবে, সে সিলেক্ট হয়েছে, তাই এবার তাকে অনেক প্র্যাকটিস করতে হবে, গণিতে সময় নষ্ট করলে হবে না। কাবেরী তখন শম্পার কান ধরে বলে, ক্যারাটে চ্যাম্পিয়নকে আমি এবার গণিতেরও চ্যাম্পিয়ন করে ছাড়বো। শম্পা তখন কাবেরীকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি কখনো মা কেমন সেটা দেখিনি, জানিও না মা কেমন হয়, তবে জানো তোমাকে দেখার পর সেটা অনুভব করতে পারি, হয়তো এভাবেই মা তার সন্তানকে ভালোবাসে। কাবেরী ও শম্পার কথায় খুব ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে, কারণ দেখতে গেলে শম্পা আর কাবেরী এই দুজনই ভালোবাসা, স্নেহ আর আদর যত্নের অভাবে ছিল। আজ তারা দুজনই দুজনের পরিপূরক হয়ে গেছে। তো তারপর থেকে তারা একসাথেই স্কুলে যেত, একসাথে খাবারও খেত, তারা একসাথে অনেক সময় কাটাতো। কাবেরী তার বাড়ি থেকে নিজে টিফিন আনতো শম্পার জন্য। তো দৃশ্য বর্তমানে আসে, যেখানে কাবেরী আসে শম্পার সাথে দেখা করতে। শম্পা বলে, ম্যাডাম প্লিজ আমাকে এখান থেকে বের করো, প্লিজ ম্যাডাম। কাবেরী তখন বলে, তুই চিন্তা করিস না, আমি আছি তো, আর আমি জানি তুই এই কাজ করিসনি। তখনই পুলিশ অফিসার বলে, এদিকে আসুন, অনেক হয়েছে কথা বলা। তারপর পুলিশ অফিসার তাকে বলতে থাকে, আপনার যা জানার তা বড়বাবু আসলেই জেনে নিবেন। কাবেরী বলে, কবে আসবেন আপনাদের বড়বাবু? তখনই কাবেরী একটা হুইসেল শুনতে পায়, যেটা অনিশ সব সময় করে। কাবেরী না দেখে বুঝে যায় অনিশের হাত আছে এই কেসে। তো এরপরই অনিশ আসে এখানে, আর পরে কাবেরী বলে, তুমি বিশ্বাস করো অনিশ, শম্পা এসব করতেই পারবে না, সে খুব ভালো মেয়ে। অনিশ তখন বলে, আমাকে অনিশ স্যার বলুন, আর তুমি নয় আপনি করে কথা বলুন, এটা আপনার বাড়ি নয় যেই বাড়ি আপনি ছেড়ে এসেছিলেন। কাবেরী বলে, কিন্তু আপনি তো কোনো ইনফরমেশনই দিচ্ছেন না এই কেস নিয়ে। অনিশ তখন বলে, কেন দিব? এই কেস খুব জটিল, তাই কাউকে কিচ্ছু বলা যাবে না। আর একটা কথা বলে দিচ্ছি, আপনি মেয়েটাকে বাঁচাতে পারবেন না। কাবেরী বলে, অনিশ প্লিজ, আমাদের ব্যক্তিগত সমস্যার মধ্যে এই বাচ্চাটাকে টানবে না, সে কিচ্ছু করেনি কিন্তু। অনিশ তখন বলে, বাচ্চা? কিসের বাচ্চা? পুলিশের গায়ে হাত তোলা, তারপর তার ভিডিও করা, এসব তো কোনো বাচ্চার কাজ নয়। আর ছাত্রী ম্যাডামকে বাঁচাতে পারলেও ম্যাডাম কিন্তু পারবে না। কাবেরী তখন বলে, সেই ভিডিওটা কিন্তু অনেক বড় প্রমাণ। অনিশ তখন বলে, হ্যাঁ কোথায় ভিডিও? সেটা তো ছিল, তবে এখন নেই, আমি ডিলিট করে দিয়েছি। এই কথা শুনে কাবেরী বলে, আপনি একবার আমার জীবন থেকে সবচেয়ে প্রিয় একজনকে কেড়ে নিয়েছিলেন, তবে আমি আবারও আপনাকে সেই একই কাজ করতে দিব না। এবার আমি আমার কোনো আপনজনকেই হারাবো না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন অনিশ রিপোর্ট নিয়ে আসে কাবেরীর প্রেগন্যান্সির। অনিশের মা বলে, কি আসলো? অনিশ বলে, পজিটিভ। কাবেরী তো এই কথা শুনেই অনেক খুশি। অনিশের মা তখন জিজ্ঞেস করে, ছেলে না মেয়ে? অনিশ বলে, সেটা জানা তো আমাদের দেশে অবৈধ, তাও আমি তোমার জন্য জেনে এসেছি যে মেয়ে হবে। কাবেরী তখন খাবার আনতে যায়, সেই সময় আনিশের শয়তান বজ্জাত মা বলে, কি একটা অবস্থা, এতগুলো দিন পর যাও প্রেগনেন্ট হয়েছে, তার উপর নাকি মেয়ে হবে। অনিশ তখন বলে, তাতে কি হয়েছে মা, ছাড়ো তো। তার মা বলে, কেন ছাড়বো? আমাদের বংশের কারো কি প্রথম সন্তান মেয়ে হয়েছে? তুই তো বাড়িতে থাকিস না, কত কি যে হয় বলাও যায় না। এই তো সাইকো মা তার সাইকো ছেলের মাথায় সন্দেহের বীজ বুনে চলে যায়। তো কিছুক্ষণ পর যখন কাবেরী খাবার নিয়ে আসে, তখনই অনিশের রূপ বদলে যায়, আর সে বলতে থাকে, সত্যি করে বলো তো, এই বাচ্চা কি আমার নাকি অন্য কারো? তোমারও একজনকে দিয়ে হয় না তাই না? কাবেরী এটা শুনে বলে, চুপ করো, পাগলের মতো কথা বলো না তো। এরপর আর কি, এই সাইকো কাবেরীর পেছন পেছন তার রুমে যায় আর তাকে অমানসিক নির্যাতন করা শুরু করে। অনিশের শয়তান মা তখন ঘরে বসে বসে চা খায়, আর ছেলে বউ পিটিয়ে যাচ্ছে তার শব্দ শুনে এনজয় করতে থাকে। এক পর্যায়ে সে এতই মারে কাবেরীকে যে তার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে যায়, আর এভাবেই মারাত্মক ট্রমাতে পৌঁছে
এসে গিয়েছিল কাবেরী। দৃশ্য বর্তমানে আসে, যেখানে শম্পা তার বাবার কাছে বসে কান্না করছিল। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, তোর ম্যাডাম তো আছেন, উনি নিশ্চিত কিছু একটা তো করবেন, তোকে ঠিকই বাঁচিয়ে নিবেন। শম্পা তখন বলে, বাবা বিশ্বাস করো, আমি খুন করিনি, আমি অ্যাঞ্জেলাকে মারিনি, ধাক্কাও দেইনি। তার বাবা বলে, তাহলে কে করেছে এসব বল। শম্পা তখন বলে, বাবা তারা খুব বাজে মানুষ, তারা অ্যাঞ্জেলাকে এরকম কিছু বলতেই যাবে সে তখনই শম্পা দেখে অনিশকে, তাই সে আর কিচ্ছু বলে না। রাতে শম্পার বাবা কাবেরীকে বলে, মেয়েটা কি বলতে চাইলো কিন্তু বলতেই পারলো না, আমার কিছু ভালো লাগছে না ম্যাডাম। তখন কাবেরীকে একজন কল করে আর রাতের বেলা আসতে বলে। কাবেরীও রাতের বেলা একজন জেলারের হেল্প নিয়ে দেখা করতে আসে শম্পার সাথে। শম্পা তো কাবেরীকে দেখেই জড়িয়ে ধরে আর বলতে থাকে, ম্যাডাম বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। কাবেরী তখন বলে, আমি জানি, আর আমার হাতে সময় খুব কম, তাই তুই যা যা জানিস আমাকে সবটা সত্যি সত্যি করে বল। আমাকে বল সেখানে তোর সাথে কি হয়েছিল। একদম ভয় পাবি না, কারণ তোকে ভয় পাওয়া মানায় না, তুই তো অনেক সাহসী মেয়ে। তখনই শম্পা বলতে শুরু করে আর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই আজ শম্পা এই স্কুলে প্রথম এসেছে, যেখানে সে দেখে অ্যাঞ্জেলা 2 বারের চ্যাম্পিয়ন আর তার সাথে কেউ পারে না। একজন পিয়ন বলে, কি দেখছো, সে টপার। শম্পা তখন বলে, তবে আর থাকবে না, এখন তো আমি এসে গিয়েছি। যাই হোক, তো এরপর শম্পা হোস্টেলে যখন তার বেডে আসে তখন অ্যাঞ্জেলা এসে বলে, এই যে তুমি অন্য বেডে যাও তো, আমি এখানে থাকবো, এটা আমার পছন্দ। শম্পা তখন বলে, আমি কেন যাব, চোখে কি কম দেখো, আমি তোমার আগে এখানে এসেছি, তাই এটা আমার বেড। অ্যাঞ্জেলা বলে, কে আগে কে পরে এইসব দেখার সময় আমার নেই, আমার কথায় এখানে সব হয়। তো এই নিয়েই এই দুইজন ঝগড়া করতে থাকে। তখনই সেখানে হোস্টেলের দায়িত্বরত একজন মহিলা আসে আর শম্পাকে বলে, এই বেড ছেড়ে দাও, বেকার ঝামেলা করো না তো। শম্পা তখন বাধ্য হয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু সেই সময় সে অ্যাঞ্জেলাকে বলে, তোকে ফ্লোরে পাই এমন মার মারবো যে কারাতে ভুলে যাবি। অ্যাঞ্জেলা তখন বলে, আমি যে কারোর সাথে লড়াই করি না, আমার একটা স্ট্যান্ডার্ড আছে। তখন শম্পাকে নিয়ে সেখানে সবাই হাসাহাসি করে, সে বাইরে এসেই দাঁড়িয়ে থাকে। তখন পিয়ন আবারও এসে তাকে বলে, সে বড় লোকের মেয়ে, তাই এখানকার সবাই তাকে মাথায় করে রাখে। কি রাগ হচ্ছে তাই না, তাহলে এই রাগকে বাঁচিয়ে রাখো মাঠে খেলার জন্য, আর প্রমাণ করে দাও তোমার গুরুত্ব কতটুকু। তো পরদিন যখন শম্পা প্র্যাকটিস করছিল তখনই সেখানে অ্যাঞ্জেলা আসে আর বলতে থাকে, আমার সময় এখন, তাই তুমি যাও। শম্পা তার কোনো কথাই শোনে না। তখনই সেখানে অ্যাঞ্জেলার পক্ষের 2 জন আসে আর শম্পাকে যা তা বলে অপমান করতে থাকে আর অ্যাঞ্জেলাকে সরি বলতে বলে। শম্পাও কোনো উপায় না পেয়ে তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর আরেকদিন আসে একজন নেতা আর সে অ্যাঞ্জেলাকে বলে, এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো। অ্যাঞ্জেলা বলে, না, শুধু রুম শেয়ার করে থাকতে চাই না আমি, তাই চাইছি আলাদা একটা রুম হলে ভালো হতো। এই নেতা তো এক কথাই রাজি হয়ে যায়। এরপর দেখা যায় শম্পা কাবিরের সাথে কথা বলছে আর তাকে জিজ্ঞেস করে, আমি গণিতে কত পেয়েছি, তুমি কি যাবে পুলিশ স্টেশনে? কাবেরী বলে, হ্যাঁ, এবার তো যেতেই হবে। শম্পা তখন বলে, কি, তার মানে আমি পাশ করেছি? তো সেই সময় শম্পা দেখে অ্যাঞ্জেলা ওই নেতার সাথে দেখা করতে একটা রুমে যাচ্ছে, তাই তাকে ফলো করে করে শম্পাও সেদিকে আসে আর কান পেতে শোনে নেতা অ্যাঞ্জেলাকে বলছে সে তাকে অলিম্পিকে পাঠাবে, এখানে ছোটখাটো খেলা খেলে কি লাভ তার। তো এইসব কথা শুনেই রেগে মেগে সেখান থেকে শম্পা চলে আসতে থাকে। তখনই হেল্প হেল্প বলতে বলতে বাইরে আসে অ্যাঞ্জেলা, কারণ ওই নেতা অ্যাঞ্জেলার সাথে খারাপ কাজ করতে চাইছিল। অ্যাঞ্জেলা তখন শম্পার পেছনে এসে বলে, প্লিজ আমাকে বাঁচাও, এরা খুব বাজে লোক, আমাকে এরা শারীরিক নির্যাতন করতে এসেছে, এরা সুযোগ পেলে তোমার সাথেও এরকম করতে পারে, তাই প্লিজ বাঁচাও। ওই নেতা আর তার সাথে লোক তখন বারবার বলে, অ্যাঞ্জেলার আসলে ভুল হয়েছে, এরকম কিছুই হয়নি, সে ভুলভাল বলছে। শম্পা তখন খুব রেগে যায় আর অ্যাঞ্জেলাকে বাজেভাবে টাচ করার কথা শুনে তার তো মাথা তার ছিঁড়ে যায়। অ্যাঞ্জেলা তখন বলতে থাকে, আমি সবাইকে সতর্ক করব, তোমাদের সত্যিটা বলবো, কাউকে আমি ছাড়বো না। তখন শম্পা বলে, অ্যাঞ্জেলা সেটা ঠিক আছে, তবে তার আগে চলো আমরা এখান থেকে যাই। তো শম্পা আর অ্যাঞ্জেলা যখন যাচ্ছিল তখনই এক নেতা এসে ধাক্কা দেয় অ্যাঞ্জেলাকে আর সে এইভাবেই বারান্দা থেকে নিচে পড়ে মারা যায়। আর পরে ওই নেতা অনেক চেঁচামেচি করতে থাকে আর মানুষকে ডেকে বলে, এই শম্পা হলো খুনি, সেই অ্যাঞ্জেলাকে ফেলে দিয়েছে। তো এখানে আমরা এবার অ্যাঞ্জেলার খুনের একটা নতুন ব্যাক স্টোরি পেলাম, কারণ গল্পের শুরুতে তো অন্য রকমেরই কিছু দেখিয়েছিল, তবে সামনে আরো কি কি হয় সেটাই দেখার বাকি আছে। দৃশ্য আসে বর্তমানে আর কাবেরী বলে, তুই চিন্তা করিস না, তোকে তারা
কিছুই করতে পারবে না। তুই আমাকে একটু ভেবেচিন্তে বলতো সেদিন কেউ কি ছিল যে এটা হতে দেখেছে? শম্পা অনেক মনে করার পর বলে, হ্যাঁ, একজন বয়স্ক লোক ছিল, হয়তো সে দেখেছে অন্য বারান্দা থেকে। এটা শুনে কাবেরী বলে, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে নিব, তুই চিন্তা করিস না। শম্পা তখন বলে, ম্যাডাম, তোমার হাজবেন্ড হয়তো আমাকে ছাড়বে না। কাবেরী তখন তাকে আশ্বাস দেয় আর বলতে থাকে, তুই আমাকে বিশ্বাস করিস তো, তাতেই হবে। এরপর শম্পা বলে, তুমি এখানে কিভাবে আসলে, তাও এই রাতের বেলা? তখন কাবেরী তাকে জানায় যে আমি আসলে নিজেও জানি না, কেউ একজন আড়াল থেকে আমাকে হেল্প করছে, কিন্তু সেটা যে কে আর তার উদ্দেশ্যই বা কি সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন সময় নেই, এবার আমি আসছি, তাড়াতাড়ি আমি কিছু একটা ব্যবস্থা করে ফিরবো, তুই কোনো চিন্তা করিস না। তো এখান থেকে আসার পর দিনই কাবেরী একজন উকিলের সাথে দেখা করে। কাবেরীর সাথে সেখানে ধীমানও আসে। তখন উকিল বলে, শম্পার কেসটা আসলে খুবই জটিল, কারণ বলতে গেলে এক কথায় সমস্ত প্রমাণই তার বিরুদ্ধে আছে। তাকে ইতিমধ্যেই ক্রিমিনাল করে দিয়েছে তারা। এবার আমাদের হাতে সত্যি বলতে কিছুই নেই। খুব বেশি কঠিন হয়ে গেছে এই কেস জেতা। ডিএনএ রিপোর্টও কনফার্ম করেছে অ্যাঞ্জেলার নখে যার চামড়া পাওয়া গেছে সেটা শম্পার ছিল, আর শম্পাই ধাক্কা দিয়ে মেরেছে তাকে। কাবেরী বলে, কিন্তু এটা তো সত্যি নয়। উকিল তখন বলে, আদালত প্রমাণ দেখে কথা বলে, মুখের কথায় হয় না, আর আপাতত প্রমাণ আমাদের হাতে নেই, যা দিয়ে আমি এটা বলবো যে শম্পা নির্দোষ। আর সেদিনের কোনো সিসি ক্যামেরাও কাজ করেনি, তাই ফুটেজ পাওয়া যায়নি। ধীমান তখন বলে, এটা একটু অদ্ভুত বিষয় না যে ওই দিনেরই কোনো সিসি ক্যামেরা কাজ করলো না, হঠাৎ করে সব একসাথে নষ্ট হয়ে গেল কিভাবে? উকিল তখন বলে, হ্যাঁ, এটা একটা পয়েন্ট, আর আমি এটা আদালতেও বলবো, তবে আমাদের খুব স্ট্রং একটা সাক্ষী লাগবে শম্পার পাশে। কাবেরী তখন বলে, হ্যাঁ আমি জানি, সেজন্যই আমি চেষ্টা করছি। তো এরপরই কাবেরী স্কুলে আসে আর একজন লোককে বলে, এখানে আমি একজনকে খুঁজতে এসেছি, বয়স্ক একজন লোক, তার নামটা কি আর কোথায় পাবো তাকে? তো লোকটা অনেক ভেবে বলে, আপনি হয়তো লক্ষ্মী নারায়ণের কথা বলছেন, ওনার বাড়ি কোথায় তা আমি জানি না, তবে উনি আসার সময় আমাদের জন্য সব সময় জয়নগরের মোয়া নিয়ে আসতেন। তো এই কথা জানার পরই কাবেরী চলে আসে জয়নগর তাকে খুঁজতে, কিন্তু কোথাও তাকে পায় না, কেউ চেনেই না। ওই সময় মিন্টি নামের একটা বাচ্চা মেয়ের উপর গাড়ি উঠেই যাচ্ছিল, তবে তখনই তাকে বাঁচিয়ে নেয় কাবেরী। মিন্টির মা এসে তখন কাবেরীকে অনেক ধন্যবাদ জানায়। মিন্টি বলে, মা, আন্টিকে আমাদের বাড়ি নিয়ে চলো না। মিন্টির মা তখন কাবেরীকে বলে, হ্যাঁ চলুন না, আমাদের বাড়িতে একটু ঘুরে আসবেন। কাবেরী তখন বলে, আসলে আমি একজনকে খুঁজতে এসেছি, তাকে আমার খুব প্রয়োজন। এটা শুনে মিন্টির মা জিজ্ঞেস করে, কে, কাকে খুঁজছেন? কাবেরী বলে, লক্ষ্মী নারায়ণ। আর পরে মিন্টির মা বলে, ও তাহলে আসুন, আমার সাথে আসুন। তো দেখা যায় সে তো আর কেউ নয়, মিন্টিরই দাদু ভাই। তো মিন্টির মা নারায়ণকে বলে, জানো বাবা, আজ ওনার জন্যই আমাদের মিন্টি সুস্থ আছে, অনেক বড় দুর্ঘটনা হতে হতে সে বেঁচে গেছে। তো নারায়ণও এই কাজের জন্য কাবেরীকে ধন্যবাদ জানায়। অন্যদিকে অনিশ শম্পাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে আর বলে, তুমি ইচ্ছে করেই তাহলে খুনটা করেছো তাকে? তুমি হয়তো অনেকদিন ধরেই এইসব পরিকল্পনা করছিলে, তাই না? কি হলো বলো, চুপ করে আছো কেন? তখনই জেলার মহিলা বলে, স্যার প্লিজ, আপনি এইভাবে একজন বাচ্চা মেয়েকে ধমক দিতে পারেন না, এটা রুলসের বাইরে। অনিশ তখন বলে, আচ্ছা তা না হয় করলাম না, কিন্তু শম্পা জেনে রাখো, তোমাকে কেউই আমার হাত থেকে বাঁচাতে পারবে না। শম্পা তখন বলে, আমার ম্যাডাম বলেছে আমাকে বাঁচাবে। অনিশ তখন বলে, মানে তুমি কি তার সাথে দেখা করেছিলে? তো তারপরই অনিশ সিসি ক্যামেরা চেক করে আর দেখতে পায় 25 মিনিটের জন্য শম্পা বাথরুমে যায় আর তারপর বেরিয়ে আসে। এটা দেখেই তার সন্দেহ হয়। অনিশ তখন জেলার মহিলাকে বলে, এটা কি করেছো তুমি? হ্যাঁ। মহিলা তখন বলে, আমি কি করেছি? সে বাথরুমে গিয়েছে, তাকে দিয়ে এসেছি, এখন ভেতরে বসে সে কি করেছে তা দেখার জন্য তো আমি নির্লজ্জ হয়ে ভেতরে যেতে পারতাম না। তো এরপর সে আর কিচ্ছু বলে না, তাই জেলার মহিলা সেখান থেকে চলে যায়। এদিকে নারায়ণ বলে, আপনি এখানে কেন এসেছেন আর আমার সাথেই বা কি দরকার বলুন তো? কাবেরী তখন বলে, সেদিনের একমাত্র আপনিই আছেন যে নিজ চোখে সবটা দেখতে পেয়েছেন। প্লিজ আপনি একটু আমার সাথে আসুন আর তাকে বাঁচিয়ে দিন, না হলে ছোট্ট একটা মেয়ে জেলে চলে যাবে। নারায়ণ তখন বলে, আমি কিভাবে বলুন তো ওই নেতা মন্ত্রীর বিরুদ্ধে যাই? আমাকে তো তারা শেষ করে ফেলবে, তাই বলছি প্লিজ চলে যান, আমি পারবো না। হ্যাঁ আমি সব জানি, কিন্তু বলবো না। কাবেরী তখন বলে, যদি শম্পার বদলে মিন্টি হতো আজ, তাহলেও কি আপনি একই কথা বলতে পারতেন? পারতেন না তো? তাহলে প্লিজ একটাবার ভেবে দেখবেন আপনার আশাটা কতটুকু জরুরি। একটা মেয়ের পুরো জীবনের বিষয়। তো পরদিনই আদালতে কেসটা ওঠে। বিপক্ষের উকিল একতরফা দোষ দিয়ে দেয় শম্পাকে।
থাকে। তখনই শম্পার পক্ষের উকিল বলে ওঠে, মহামান্য বিচারপতি, এই সমস্ত কথাই সাজানো আর মিথ্যা। আমার মক্কেলি বলবে সেদিন আসলে কি হয়েছিল। শম্পা প্লিজ বলো তো। তারপর শম্পা বলে আসলে কি হয়েছিল। এসব শুনে বিচারক বলে, তো এর পক্ষে কি কোনো প্রমাণ আছে? শম্পার উকিল পারমিতা বলে, থাকতো যদি সিসি ক্যামেরা কাজ করত, তবে অদ্ভুতভাবেই সেগুলো নেই। আর এটাও কি শুধুই কাকতালীয় ব্যাপার ছিল নাকি ইচ্ছাকৃত করা, যাতে করে প্রমাণ নষ্ট করা যায়? তো আমি এবার ডাকবো অ্যাঞ্জেলার বোন মনিকাকে। সেদিন সকালে সে একটা মেসেজ পায় অ্যাঞ্জেলার, আর এটাই আমরা জানবো। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি অ্যাঞ্জেলার মা বাবা আর বোনের সাথে দেখা করতে আসে কাবেরী। কাবেরীর মা বাবা কথা বলতেই রাজি নন, তাই বেরিয়ে চলে যান। তো কাবেরী যখন বলে, আপনারা কি চান না আপনাদের মেয়ের খুনির শাস্তি হোক? তাহলে প্লিজ আমাকে হেল্প করুন, আমার সাথে কথা বলুন। তখন মনিকা কথা বলতে রাজি হয় আর বলে, আমার কাছে একটা মেসেজ আছে যেটা অ্যাঞ্জেলা মারা যাওয়ার দিন সকালে দিয়েছিল। কাবেরী তখন মেসেজটা পড়ে আর বলে, আরে এই মেসেজটা তো অনেক বড় প্রমাণ। এই মেসেজ কিন্তু আমাদের কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্লিজ মনিকা, তুমি কোর্টে আসবে। মনিকা তখন বলে, না না, আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। তারপরও যখন কাবেরী অ্যাঞ্জেলার কথা বলে তখন মনিকা রাজি হয়ে যায়। দৃশ্য আসে বর্তমানে, আর শম্পার পক্ষের উকিল পারমিতা বলে, মনিকাকে পাঠানো সেই মেসেজে পরিষ্কারভাবে অ্যাঞ্জেলা বলে যে সে সেদিন তার টেকনিক্যাল ডিরেক্টর রাহুল দত্ত আর নেতা স্পোর্টস মিনিস্টার রাজীব বিশ্বাস তাকে একা একটা রুমে ডেকে পাঠিয়েছিল। আর তারপরই সেখান থেকে বিধ্বস্ত হয়ে অ্যাঞ্জেলা বেরিয়ে আসে আর জড়িয়ে ধরে শম্পাকে। সে শম্পার কাছে তখন হেল্প চাইছিল, আর তারপরই তাকে মারা হয় ধাক্কা দিয়ে। আর সেটা তো আমরা শম্পার কাছ থেকেই শুনেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাঞ্জেলা তাদের ঘরে গিয়েছিল, এরকম কোনো কথা পুলিশ কেন তাদের রিপোর্টে লিখলো না? তারা কেন এই বিষয়ে তদন্ত করলো না? এটা কি তাহলে বলবো এক পক্ষ হয়ে যাচ্ছে কেসটা? তো এবার শক্তপোক্ত একটা প্রশ্ন রাখার জন্য বিচারক বাধ্য হয় আরো ভালো করে তদন্ত করার আদেশ দিতে। আর পরবর্তী শুনানির কথা বলে সে উঠে চলে যায়। তো এরপর কাবেরী আর ধীমান কথা বলতে বলতে আসে, আর ধীমানকে কাবেরী বলে, তুমি তোমার পত্রিকাতে কিন্তু খুব ভালো করে ডিটেলসে সব লিখবে, কারণ এই কেসটা ভালো করে তদন্ত করাতে হবে। আর তার জন্য আমাদের পাবলিকের হেল্প চাই। যদি পাবলিক বিচারের জন্য বলে তাহলে তারা চাপে পড়ে কাজ করবে। ধীমান বলে, হ্যাঁ আমি সবটা জানি, তুমি চিন্তা করো না, আমি সবটা খুব সুন্দর করে গুছিয়ে লিখব। কাবেরী তখন বলে, আমাদেরকে যে করেই হোক শম্পাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। ধীমান বলে, চিন্তা করো না, আমরা ঠিকই পারবো। তো এরপরে নিউজটা লেখার পর চারিদিকে সাড়া পড়ে যায়, আর সবাই অ্যাঞ্জেলার জন্য বিচার চাইতে শুরু করে। এদিকে এই কারণে চিফ মিনিস্টার কল করে রাজীবকে আর প্রেসার দেয় যে করেই হোক এই কেসটা ক্লোজ করতে, না হলে সেও তাকে আর বাঁচাতে পারবে না, সব শেষ হয়ে যাবে। রাজীব পরে অনিশকে বলে, এই তুমি তোমার বউকে আটকাতে পারছো না? তোমার এই বউয়ের জন্য আমার কত বড় বিপদ হয়ে যাচ্ছে। দেখো যত টাকা লাগে নাও, তবে তাকে চোখে চোখে রাখো। টাকা লাগলে অমিতকে বলে নিয়ে নিবে, তবে আমার কাজ করা চাই। যাই হোক, তো পরদিন দেখা যায় নারায়ণ অনেক ভাবার পর কাবেরীকে কল করে আর চলে আসে তার সাথে পারমিতার কাছে। পারমিতা বলে, আপনি নিশ্চিত তো আপনি সাক্ষীটা দিবেন? নারায়ণ বলে, হ্যাঁ আমি নিশ্চিত, কারণ আমি যা দেখেছি সেটা দেখার পর আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। আমাকে যে বলতেই হবে, আমার রিটায়ার্ড করার কথা ছিল, তাই আমাকে তারা আরো কিছুদিন থাকতে বলে নতুন মেয়েদের জন্য। সেদিনই আমি দেখি কিভাবে অ্যাঞ্জেলাকে ধাক্কা দিয়ে লোকটা ফেলে দিল। এই ভয়ঙ্কর দৃশ্য কখনো ভোলা সম্ভব নয়। পারমিতা তখন বলে, আচ্ছা আপনার চোখে চশমাটা কি দূরের জিনিস দেখার জন্য ইউজ করেন? নারায়ণ বলে, হ্যাঁ। পারমিতা তখন জিজ্ঞেস করে, কবে পাওয়ার চেক করেছেন? নারায়ণ বলে, 5-6 বছর। পারমিতা তখন বুঝতে পারে বিপক্ষের উকিল এই চশমাকে ইস্যু করেই সাক্ষীকে মূল্যহীন করার চেষ্টা করতে পারে, তাই সে কাবেরীকে বলে নতুন একটা চশমার কথা। কাবেরী তখন বলে, আর ম্যাডাম উনার মতো ক্রিটিক্যাল একজন সাক্ষীর নিরাপত্তার ব্যবস্থাটা? পারমিতা বলে, চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা, হয়ে যাবে সব। তো রাতে যখন কাবেরী আর নারায়ণ যাচ্ছিল তখনই তাদেরকে একজন লোক ফলো করে আর কাউকে কল করে জানায়। পরদিন সকালে দুজন পুলিশ অফিসার আসে নারায়ণের কাছে আর বলে, আমরা আপনার নিরাপত্তার জন্য এসেছি। নারায়ণ তখন তার মেয়েকে বলে, দেখলি কত তাড়াতাড়ি কাবেরী ম্যাডাম কাজটা করলো, খুব ভালো, আমি একবার ওনাকে জানিয়ে দেই এই বিষয়ে। তো নারায়ণ কয়েকবার কল করে তাকে, কিন্তু সেটা রিসিভ করে না কাবেরী, কারণ সে প্রিন্সিপালের সাথে কথা বলছিল। তার নামে স্কুলে অনেক রিপোর্ট এসেছে, তাকে জব ছাড়তেই হবে, আর এইসব রাজীব করিয়েছে, তাই এই জব চাইলে তার সাথে কথা বলার পরামর্শ দেয় প্রিন্সিপাল। রাতের বেলা হঠাৎ করেই সেই পুলিশ অফিসার দুজন এসে নারায়ণকে বলে, এই যে দড়ি আর এটা দিয়ে আপনি ফাঁসি লাগাবেন, আত্মহনন করতে হবে আপনাকে, সেজন্যই তো এসেছি আমরা। তো এখানে এর মাধ্যমে বোঝা যায় এরা আসলে পারমিতার পাঠানো কেউ ছিল না, ওই ক্ষমতাধর লোকেরাই তাদেরকে পাঠিয়েছিল। তো পরদিন সকালেই দেখা যায় নারায়ণের লাশ এসে দেখে কাবেরী। কাবেরীকে মিন্টির মা বলে, সব শেষ করে দিলেন তো আপনি? কি দরকার ছিল আমার বাবাকে এইসবে ঢোকানোর?
আমার বাবা আত্মহনন করার মানুষই নন, তাকে মারা হয়েছে আর তার জন্য দায়ী আপনি। এসব শুনে কাবেরী তখন মিন্টির মাথায় হাত রাখে, কিন্তু মিন্টিও তার হাত সরিয়ে দেয় রাগের চোটে। এরপর সে এখান থেকে ফেরার পথে এইসব ভেবে ভেবে হাঁটছিল, আর তখনই তার দেখা হয় অনিশের সাথে। অনিশ বলে, সময় আছে, এই কেস থেকে বেরিয়ে আসো, না হলে সব ধ্বংস হবে, তুমি সহ। তো কাবেরী যখন ট্যাক্সি করে ফিরছিল তখনই তাকে সেই অজানা লোক কল করে আর বলে গাড়ি থেকে নেমে একটা লাইব্রেরি থেকে অনন্ত সফর বইটা কিনবে। কাবেরী তখন জিজ্ঞেস করে, আপনি কে বলছেন বলুন তো? লোকটা বলে, সেটা জানা জরুরি নয়, যা বলছি তা করবেন, গিয়ে হলুদ কাপড় পরা মেয়ের থেকে এই বিলটা করাবেন। তো তারপর তার কথা মতো কাবেরী নামে আর সেখান থেকে একটা বই সে নিয়ে বেরিয়ে যায়। বাইরে তখনও ফলো করছিল অনিশের লোক, আর এখানে আবার এক ঝলক ধীমানকেও দেখা যায়, হয়তো সেই আড়ালে থেকে এই হেল্পগুলো করছে। তো কাবেরী বাড়ি আসার পর অনিশকে তার লোক কল করে আর জানায়, না স্যার, কিছুই করেনি, একটা বই কিনে বাড়ি চলে গেছে। তো কিছুক্ষণ পরই সেখানে অমিত আসে আর কাবেরীকে বেশ হুমকি ধামকি দেয়, এমনকি শম্পার মৃত্যু নিয়েও হুমকি দেয়। কিন্তু কাবেরী একেবারেই ভয় পায় না। সে বলে সে আর ভয় পাবে না, অনেক ভয় পেয়েছে, সে এখন আর চুপও থাকবে না। তো একটু পরই কাবেরী ওই বইটার মধ্যে একটা রিপোর্ট পায়। পরদিন আদালতে পারমিতা সেই রিপোর্টটা দেয়, আর এটাই ছিল আসল পোস্টমর্টেম রিপোর্ট। পারমিতা বলে, মহামান্য বিচারপতি, এটা হচ্ছে আসল পোস্টমর্টেম রিপোর্ট, যেখানে স্পষ্ট করা আছে শম্পার সাথে অ্যাঞ্জেলার নখে পাওয়া ডিএনএ ম্যাচ করেনি। তাহলে এখানে পুলিশ কোন পোস্টমর্টেম রিপোর্ট দেখালো? তারা কেনই বা সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট দেখিয়ে তাকে গ্রেফতার করলো? এর উত্তর আমাদের চাই। বিচারপতি তখন বলে, এটা সত্যিই খুব অদ্ভুত বিষয়, যদি অতি সত্বরের উত্তর না পাওয়া যায় তাহলে আমি পুলিশের থেকে কেস নিয়ে সিআইডির কাছে দিয়ে দিব। আর এখন পর্যন্ত যত প্রমাণ পাওয়া গেল তার ভিত্তিতেই আমি মিস শম্পার বেল মঞ্জুর করছি। আর এটা শুনেই কাবেরী কান্না করে দেয়। তো এইভাবে বেল পাওয়া আর আসল পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার জন্য আবারও অনিশ রাজীবের থেকে প্রচুর গালি শোনে। রাতে অমিত রাজীবকে বলে, ডিএনএ টেস্ট হলে কিন্তু আপনার সাথেই 100% মিল আসবে, তাই আমাদেরকে এখন শেষ চালটা চালতে হবে। তো এরপর দেখা যায় রাজীব রাহুলকে টাকা পয়সার লোভ দেখায় আর বলে 2 মাস পর ছাড়িয়ে আনবে, সাথে এত টাকা দিবে যে বাকি জীবন আরামে থাকতে পারবে। রাহুল তাই পুলিশ স্টেশনে আসে আর বলে সেই এই খুন করেছে, আর অ্যাঞ্জেলাকে সেই রুমে মিথ্যা কথা বলে ডেকেছিল। তারপর সে অ্যাঞ্জেলাকে বারান্দা থেকে নিচে ফেলে দিয়েছে আর চেঁচামেচি করছিল যে শম্পা তাকে ফেলে দিয়েছে। তো এই ভিডিও দেখার পরই মনিকা বলে মিথ্যাবাদী, পারমিতাও বলে মিথ্যাবাদী। তো এরপর কাবির এসে কথা বলে শম্পার বাবার সাথে, কারণ তার বাবা মিনিস্টারের বিরুদ্ধে কেস তুলে নিয়েছে। শম্পার বাবা বলে, আমাদেরকে তারা বলেছে কেস তুললে শম্পা মুক্ত হয়ে যাবে আর আমাদের অনেক টাকা দিবে, তাই আমি আমার মেয়ের ভালোটাই দেখছি, আর আমরা আর এইসবে জড়াতে চাই না ম্যাডাম। কাবেরী তখন বলে, একটা মেয়ে খুন হলো, সে বিচার পাবে না? শম্পার বাবা বলে, এটা ওই মেয়ের বাবা মার সমস্যা, আমার কিছু করার নেই। তো তারপর কাবেরী আর কিছুই বলে না, সেখান থেকে চলে আসে। কিন্তু শম্পা অনেক করে বলে সেই কেস লড়বে, কিন্তু কাবেরী বলে তার বাবা ঠিক বলেছে, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, সেটাকেই সে কাজে লাগাক। তো এরপরই কাবেরীকে মনিকা কল করে আর বলতে থাকে সে তো তার বোনকে ন্যায় বিচার দিতে পারলো না। এদিকে রাজীব প্রেস মিটিং এ শম্পাকেও ডেকে আনে, সেখানে ধীমানও ছিল। সে খুব কঠিন কঠিন প্রশ্ন করে, এই প্রশ্নের মধ্যেই শম্পা এখান থেকে পালিয়ে আসে। তো এরপরই দেখা যায় শম্পাকে তুলে নিয়ে যায় রাজীবের লোকেরা। তখন অনিশ কাবেরীকে কল করে আর বলে, চুপচাপ রাজীবের সাথে কথা বলো, সবকিছু শেষ করো। কাবেরীও আসে দেখা করতে। রাজীব তখন তাকে শম্পার প্রাণের ভয় দেখায় আর একটা মিথ্যা স্টেটমেন্ট দিতে বলে। কাবেরীও সেটা দিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি কাবেরী অনিশের কাছে ফিরে এসে ক্ষমা চাইছে। অনিশও তাকে জড়িয়ে ধরে পাগলামি করতে শুরু করে। ওই সময় কাবেরী একটা মেডিসিন তার ড্রিঙ্কসে মিশিয়ে দেয়, তাকে সেখানেই বেহুশ করে ফেলে। পরদিন সকালে হুঁশ ফিরলে সে দেখে একটা ঘরে সে বন্দী হয়ে আছে, তার গায়ে কোনো জামা কাপড়ও নেই। ওইদিকে আবার পুলিশ রাজীবের লাশ উদ্ধার করেছে। এরপর অমিত পুলিশকে বলে, আসলে আমি দেখেছি বাইরে থেকে তর্ক বিতর্কর এক পর্যায়ে রাজীব স্যারকে ধাক্কা দিয়ে কাচের টেবিলে ফেলে অনিশ, আর এরকম আগেও একবার মারার চেষ্টা করেছিল সে। তো এরপরই সেখানে ধীমানও আসে আর সে সেখান থেকে কিছু একটা জিনিস পায়, সেটা কি তা তো পরে দেখা যাবে। তো আইন মতো পুলিশ গ্রেফতার করে অনিশকে রাজীবকে হত্যার জন্য। আর আমরা দেখি এবার কাবেরী এসেছে শম্পার খেলা দেখতে। সেখানেই আসে অমিত, আর সেই অজানা লোকের টুইস্ট এবার রিভিল হয়। আসলে সেই লোকটা ধীমান ছিল না, বরং অমিত ছিল। অমিত রাজীবের সাথেই ছিল, কিন্তু এত অন্যায় সে আর দেখতে পাচ্ছিল না, তাই সে বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে এতদিন হেল্প করেছে কাবেরীকে। আর কাবেরীও সেটা জানতে পারে সেদিন যেদিন তার বাড়িতে আসে অমিত। তো বেশ কিছুদিন পর অনিশ অনেক খবর পাঠানোর পরে তার সাথে দেখা করতে আসে কাবেরী। আর এবার সে তার আসল রহস্যটা বলে, কারণ অনিশ তো জানেই না সে কিভাবে খুনি হলো। কাবেরী আসলে সেদিন স্টেটমেন্ট দেওয়ার পর একা ছিল যখন, তখনই অসভ্য রাজীব তার সাথেও অসভ্যতা করতে চায়, যার ফলশ্রুতিতে কাবেরী তাকে ক্যারাটে করে কাচের টেবিলের উপর ফেলে মেরেই দেয়। আর
এই কারাটে তাকে শম্পাই শিখিয়েছিল। তারপর অমিত আসে আর তাকে বুদ্ধি দেয় এক শয়তানকে শেষ করার সাথে সাথে অনিশ নামের ওই শয়তানকেও শাস্তি দেওয়া উচিত। আর তাই সে অনিশকে বেহুশ করে। আর অমিতের একজন লোক অনিশের সব কাপড় পরে বাড়ি এসে ঢোকে, যাতে সিসি ক্যামেরায় দেখলে বোঝা যায় এটা অনিশই। আর এভাবেই তারা রাজীবের খুনের জন্য অনিশকে ফাঁসায়। অনিশ বলে, আমি জানি তুমি ক্রাইম করার সময় কিছু তো ভুল করেছ, তোমাকে আমি ঠিকই ধরবো। তখন কাবেরী বলে, তুমি না নিজেই আমাকে মানসিক অসুস্থ বলে চাকরি থেকে বের করেছিলে, আমি সেই চাকরি নেইনি যেন এটা প্রমাণ হয় আমি সত্যিই অসুস্থ। তাই এসব পরিকল্পনা অসুস্থ মানুষ করতেই পারে না। এরপর কাবেরীও সেই হুইসেলটা বাজিয়ে সেখান থেকে বাইরে আসে। আর গল্পের শুরুর মতো এবারও ক্রাইম স্পট থেকে নুপুরটা পেয়ে ধীমান নিয়ে আসে কাবেরীর জন্য আর বলে, আমার চোখে না পড়লে কি সর্বনাশ হতো বলুন তো, একটু সাবধানে রাখবেন এটা। ধীমানের পর হেসে সেখান থেকে চলে যায়। কাবেরীও এরপর তার বাড়ি ফিরে আসে আর এবার সেই অটোওয়ালার কাছে বাকি যেই টাকাটা পেত সেটাও সে চুকিয়ে নেয়। আর এখানেই এই গল্পটাও শেষ হয়ে যায়। তো নির্যাতন সহ্য করতে করতে একটা মেয়ে যে একসময় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা কাবেরীর এই গল্প দেখেই বোঝা যায়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।